আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে হেফাজতের বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। সরকার রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন বদিউল আলম। ভোট জালিয়াতিতে জড়িতদের বিচার হওয়া উচিত মন্তব্য। গ্রেপ্তার সাবেক মন্ত্রী এমপিদের অপরাধ অনুযায়ী বিচার চান নির্যাতিত বিএনপি সহ অন্য দলের নেতারা। ক্ষমতার দম্ভে অসম্মানের সংস্কৃতি পরিবর্তনের প্রত্যাশা। শুধু কথা বলা নয়, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও মনোযোগ চায় সাধারণ মানুষ। শীত মৌসুমেও সবজির চড়া দামে ক্ষোভ। সুবিধাপ্রাপ্ত শিল্পগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিপুল সম্ভাবনা। এবং জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন। ম্যাচ শুরু আগামীকাল রাত ৯টায়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে হচ্ছে বিস্তারিত সংবাদে। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করছেন হেফাজত ইসলামের সদস্যরা। সেখানে আছেন এনামুল কবির রূপম, আমরা যাচ্ছি তার কাছে। রূপম, বায়তুল মোকাররম মসজিদ এলাকার পরিস্থিতি এখন কেমন? জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিরা সমবেত হয়েছেন। হেফাজতে ইসলামের নেতৃত্বে মুসল্লিদের এই সমাবেশ শুরু হয়েছে কয়েক মিনিট আগে। এখানে ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের উদ্যোগে এই সমাবেশ থেকে মূলত সাইফুল হত্যাকারী অ্যাডভোকেট, চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারীদের খুঁজে বের করে তাদের গ্রেফতার করতে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। এবং একই সঙ্গে এই হত্যাকারী যে ইসকন সমর্থকরা রয়েছে, ইসকনের যে সমর্থক এবং নেতারা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদেরকে গ্রেপ্তারের করে বিচারের আওতায় আনার জন্য দাবি করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশে ইসকনের যত ধরনের কার্যক্রম আছে সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যে ইসকন একটি সন্ত্রাসী জঙ্গি সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করা ছাড়া অন্য কোনোভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। যারা নির্দেশদাতা আছে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে সাইফুল হত্যার বিচার দাবি করা হচ্ছে সমাবেশ থেকে। এই সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে বলে কথা রয়েছে। মারজান, রূপম, আপনাকে ধন্যবাদ। বায়তুল মোকাররম মসজিদ থেকে সরাসরি জানাচ্ছিলেন এনামুল কবির রূপম। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল সহযোগিতা না করলে নির্বাচন কমিশন শক্তিশালী হলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে, দলীয় সরকারের অধীনে না হয় নির্বাচন কমিশনের পক্ষে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা কঠিন হবে না। বিগত সময়ে যারা সাংবিধানিক পদে থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদের শাস্তির আওতায় আনা যায় কিনা সেটি ভাবার পরামর্শ দিয়েছেন বদিউল আলম। রিপোর্টে আরও জানাচ্ছেন নাজিব বেগ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার ক্ষেত্রে কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ অংশ নেয় কবি নজরুল কলেজ ও তেজগাঁ কলেজ। জাতীয় নির্বাচন বিলম্ব হলে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে মনে করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। জাতীয় নির্বাচন বিলম্বিত হলে পতিত সরকার দেশে ফিরে আসা যে শঙ্কা করা হচ্ছে সেই শঙ্কা যাতে না থাকে তাতে রাজনৈতিক দলগুলো, জনগণ
ছাত্র জনতা সকলে যাতে ঐক্যবদ্ধ থাকে, যাতে কোনোভাবে আর ফ্যাসিস্ট সরকার কোনোভাবে বাংলাদেশে ফিরে আসতে না পারে। দিনের ভোট রাতে করেছেন যারা আমি আর ডামি নির্বাচন করেছেন, তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবার জন্য আমি নির্বাচন কমিশন সংস্কারের প্রধানকে অনুরোধ করব সেই বিষয়ে রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্ব সহকারে সুপারিশ করবেন। সুষ্ঠু নির্বাচন করতে সব অংশীজনের যথাযথ সহযোগিতার উপর জোর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান। আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করা চ্যালেঞ্জ হবে কিনা এমন প্রশ্নের জবাব দেন তিনি। অতীতের নির্বাচন কমিশনগুলো বলছে যে তারা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করে নাই, তাদের উপর বিভিন্ন পক্ষ থেকে চাপ ছিল। তো সেই চাপ তো আমরা আশা করি না এবার থাকবে। তো তাদের সবচেয়ে বড় যে ঝুঁকি, যে চ্যালেঞ্জ, সেটা তো অনুপস্থিত। তবুও চ্যালেঞ্জ আছে অবশ্যই। বিগত সরকারের আমলে ভোট জালিয়াতির সাথে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা। 23-24 লাখের মতো নারী। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মামলা হামলা রাষ্ট্র সংস্কারের চেয়ে সরকারের কাছে মানুষের চাওয়া বাজারে নিত্যপণ্যের দাম কমাতে মনোযোগ এবং আইন শৃঙ্খলার উন্নতি। ছাত্র জনতার বিপ্লবের সরকার যদি বাজারের মুনাফাখোর সিন্ডিকেট ভাঙতে না পারে, তাহলে আর কে পারবে? প্রশ্ন সীমিত আয়ের মানুষের। ভরা মৌসুমেও শীতের সবজির চড়া দাম কেন? বাজার মনিটরিংয়ে সরকারের উপস্থিতি কেন ঢিলেঢালা? জানতে চান তারা। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। দাম বাংলাদেশে কমানোর মনে আশা নাই, আল্লাহ ভরসা। মানুষের নাবিশ্বাস উঠে গেছে। এই সরকার চেঞ্জ হয়ে কোনো পরিবর্তন হয় নাই। শুধু মামলা হামলা দিয়ে কোনো কাজ হবে না, আমাদের বাজার নিয়ন্ত্রণ করতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, সব জায়গায় পৌঁছতে হবে। আমরা সমন্বয় নিয়ে আছি। পুরান ঢাকার নয়াবাজারের বাসিন্দা তারা শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে এভাবেই ক্ষোভ জানালেন। যে পরিবর্তনের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছেন, তা কেন কেবল কথামালায় আটকে আছে? প্রশ্ন ভোক্তাদের। আমরা তো ক্ষুদ্র আয়ের মানুষ, আমরা কিভাবে খামু? আমরা তো আর বেতন বেশি বাড়ে না, খরচ বাড়ছে কিন্তু ইনকাম কমছে। এই তো মানে টানা আসছে মধ্যে চলতেছে। কোনো কিছু দামে কমে নাই, দ্রব্যমূল্য বাড়তেছে কিন্তু স্যালারি তো বাড়ে নাই। আমাদের ফ্যামিলি নিয়ে চলতে খুব কষ্ট হইতেছে। বাজারে সবজির সরবরাহে ঘাটতি নেই, কিন্তু দাম চড়া। মনে করেন ফ্রেশ 1 নাম্বারটা হলো 80 টাকা, আর নতুনটা হলো 1 নাম্বারটা হলো আপনার 100 টাকা। সবথেকে কম দাম পেঁপে 40 টাকা 50 টাকা। কমলে আমরা কমাই বেচুম, আমরা যেমন আনুম ওরকম বেচুম আমাদের কি। 3 সপ্তাহ পর মাছ নিয়ে বাজারে এসে ক্রেতা না পেয়ে মন খারাপ এই বিক্রেতার। বেচাকিনি খুব খারাপ, আমরা তো মাছ বেচতে পারি না ভাই। বাজার আইলে বিকে না, কাস্টমার নাই, কাস্টমারের হাতে টাকা নাই, কাস্টমারে মাছ নেয় না। নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, আটা, চিনির দাম বাড়েনি, তবে ভোজ্য তেলের সংকট আছে। ঠিক মতো তেলটা পাইতেছি না অর্ডার দেওয়া, ঠিক আছে। এখন কোম্পানির বলে যে আমাদের তেল আসে না। ডিমের দাম ডজন প্রতি 140 টাকা, ব্রয়লার মুরগি মিলছে 180 টাকা কেজিতে, গরুর মাংসের কেজি 700 টাকার বেশি। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপিদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের প্রতি বেআইনি আচরণ প্রত্যাশা করেন না আওয়ামী লীগ সরকারের আমলে জেল রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা। তারা বলছেন, নিজেরা নির্যাতনের শিকার হলেও তাদের চাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যাতে আইন অনুযায়ী বিচার ও শাস্তি পান। প্রতিপক্ষের রাজনীতিবিদকে ক্ষমতার দম্ভে অসম্মান করার সংস্কৃতির পরিবর্তন হওয়া প্রয়োজন বলেও মনে করেন তারা। রিপোর্ট করছেন মাসুদ শাকিল। দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে রিমান্ড ও জেলে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি সহ অন্যান্য দলের অনেক শীর্ষ নেতাকর্মী। রিমান্ডে বেআইনিভাবে অমানসিক নির্যাতনের শিকার হওয়ার সঙ্গে জেল কোড অনুযায়ী যথাযথ সুবিধাও পাননি তারা। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর গ্রেপ্তার হচ্ছেন তার সরকারের মন্ত্রী, এমপি সহ শীর্ষ নেতাকর্মীরা। আওয়ামী লীগ আমলে নির্যাতনের শিকার নেতাকর্মীরা বর্তমানে গ্রেপ্তার আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের প্রতি কেমন আচরণ প্রত্যাশা করেন? জনরোষ বলে এই বিষয় বিবেচনা করে করতে হবে। নিশ্চিতভাবে সব মানুষই সংশোধনের যোগ্য ভাবতে হবে, কিন্তু কোনো কোনো মানুষ সংশোধন করবে না। কেন? পরিবেশটা সংশোধনের হতে পারে। প্রমাণ সাপেক্ষে শাস্তি না হওয়া পর্যন্ত নিরপরাধ, আপনাকে ট্রিটমেন্ট করতে হবে বলে, মানে আনটিল ফাউন্ড গিলটি আপনি একজন নিরপরাধ মানুষ। এই জিনিসটা আপনাকে রেসপেক্ট আপনাকে দিতে হবে।
অপরাধের পরে শাস্তি হওয়ার পরেও তার নাগরিক অধিকার হিসেবে সে জেলে যেখানেই থাকবে সেটা আপনাকে সম্পূর্ণভাবে সেটা দিতে হবে তাকে। গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের বেশ কিছু নেতা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়েছেন। দেশে থাকা নেতাকর্মীরা আত্মগোপনে। এই অবস্থায় অনেকের অভিযোগ, বিভিন্ন আন্দোলনের ছদ্মবেশে ফ্যাসিস্টদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ব্যান্ড করবেন কিনা সেই বিবেচনা তো আরো আইনের মধ্যে আসবে, কিন্তু আজকে পড়ে গেল, কালকে সে আবার প্রতিবাদ মিছিল করতে যদি পারে তাহলে তো জনরোষের আপনি কোনো মূল্য দিলেন না। এই যে মুসলিম লীগটা কেমন ধ্বংস হয়ে গেল, এটা তো আমাদের সামনেই হইল, তাই না? আওয়ামী লীগ তো সেদিকেই যাচ্ছে। ইউনিয়ন থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের লিস্ট তৈরি করেন না কেন? তাদের বিরুদ্ধে সঠিকভাবে মামলাগুলো পরিচালিত হয় সঠিক ধারায়, ডিউ প্রসেস অফ লর মাধ্যমে। বিএনপি সহ অন্য দলগুলোর শীর্ষ নেতারা মনে করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের যে নেতাকর্মীরা দোষ স্বীকার করে অনুকম্পা পেতে চান তাদের জন্য আনুষ্ঠানিক সংশোধন প্রক্রিয়া রাখা উচিত। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে গার্মেন্টসের পর যে শিল্পগুলোতে তুলনামূলক সুবিধা রয়েছে সেগুলো নিয়ে সামনে এগোতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, কৃষি এমন কয়েকটি ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এজন্য সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করে সরকার ও প্রাইভেট সেক্টরকে অভিন্ন লক্ষ্যে কাজ করতে হবে। পরাগাজমের রিপোর্ট। সস্তা শ্রমসহ তুলনামূলক কিছু সুবিধা থাকায় বাংলাদেশের তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্প বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েক যুগ ধরেই। দেশে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে এই শিল্প রাখছে অনন্য ভূমিকা। কিন্তু দ্রুত অর্থনৈতিক উন্নয়নে শুধু একটি সেক্টরের উপর নির্ভরশীল হতে চায় না বাংলাদেশ। অন্য যেসব শিল্প এগিয়ে নিতে পারে দেশকে তা চিহ্নিত করে কাজ শুরু করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কিছু নাম আমি অলরেডি অনেকের কাছে শুনছি, যেগুলো আমি প্রায়ই শুনি এবং সেটা আমি এক্সপার্টদের কাছে শুনছি। আমি নিজেকে সবচেয়ে বড় এক্সপার্ট মনে করি না। এখানে অনেকেই অনেক রিসার্চার আছেন, অনেকে অনেক কাজ করেছেন। যেরকম অনেকেই বলেন যে ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো, এরকম বেশ কিছু সেক্টর আছে যেগুলোতে ডেফিনেটলি বাংলাদেশের কিছু কম্পিটিটিভ এজ আছে। বাট সেই এজগুলো নিয়ে আমরা হয়তো টেকনোলজি সেগুলো নিয়ে আমরা হয়তো সামনে কাজ করবো এবং আইডেন্টিফাই করার চেষ্টা করবো যে ঠিক আছে, এই 5টা সেক্টর নিয়ে আমরা আসলে আগামী 5-10 বছর আমাদের একটা ক্লিয়ার রোডম্যাপ আছে যেখানে আমরা গ্রো করতে চাই। সরকার এবং প্রাইভেট সেক্টর যদি একসাথে কাজ করে তাহলে অবশ্যই গার্মেন্টসের মতো আরও 5টা-7টা সেক্টরেও আমরা একই লেভেলে চলে যাওয়া সম্পূর্ণ ক্ষমতা রাখি। বিডায় নতুন যোগ দেয়া এই নির্বাহী চেয়ারম্যান মনে করেন, দেশের সমভাবে সব এলাকায় শিল্পায়ন হয়নি, ফলে কর্মসংস্থান এবং শ্রমশক্তিকে সঠিকভাবে ব্যবহার করা যায়নি। শিল্পায়ন খুবই কনসেন্ট্রেটেড কয়েকটা জায়গায় হয়েছে এবং সেই কারণে কিন্তু আমাদের যে এমপ্লয়মেন্টকে আমরা একটা বিগ চ্যালেঞ্জ মনে করি, ঠিক যেই কারণে কোটা আন্দোলন শুরু হলো, রাইট? যে আমাদের জব, এমপ্লয়মেন্ট ইজ এ বিগ ইস্যু বাংলাদেশের জন্য। সো এই এমপ্লয়মেন্টকে এবং আমাদের যে ওয়ার্কফোর্স, এটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, আমাদেরকে এই শিল্পায়নটাকে আরেকটু স্প্রেড করতে হবে, জনগোষ্ঠীকে ফুললি ইউটিলাইজ করতে পারি সেটার উপর বেসিস করে আগাতে হবে। যে শিল্পগুলো বাংলাদেশের জন্য বেশি উপযুক্ত সেগুলোকে গার্মেন্টসের মতোই প্রায়োরিটি সেক্টর হিসেবে সুবিধা দেওয়ার পক্ষে বিডা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় শেষ টেস্ট শুরু হচ্ছে আগামীকাল শনিবার। জ্যামাইকার কিংস্টনে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। ম্যাচ সামনে রেখে সাবিনা পার্কে অনুশীলন করেছে টিম বাংলাদেশ। জাতীয় দলের প্রধান সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে সবগুলো বিভাগেই সময় নিয়ে আলাদাভাবে কাজ করেছে টাইগাররা। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। ম্যাচটি ড্র হলেই সিরিজ জিতবে ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচে বাজে হারের কারণ হিসেবে ব্যাটারদের ব্যর্থতাকে সামনে এনেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে দলীয়ভাবে লড়াই করার চেষ্টা থাকবে টিম টাইগার্সের। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিয়েছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। নোয়াখালীতে মেঘনা নদীর বুকে জেগে থাকা দুর্গম ঘাসিয়ার চরে ডাকাতের উপদ্রব বেড়েছে। এক রাতেই লুট করেছে 50টির বেশি দোকান, গরু, ধান ও স্বর্ণালঙ্কার। অরক্ষিত চরে আবারও ডাকাতের আক্রমণের ভয়ে আতঙ্কিত চরবাসী।
নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলি পাটনার তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন রাজীব আহমেদ। নোয়াখালীর হাতিয়ার ঘাসিয়ার চর জনবসতি শুরু হয়েছে ৯-১০ বছর আগে। নদী ভাঙনের শিকার প্রায় ১৫,০০০ উদ্বাস্তু মানুষের মাথা গোজার ঠাঁই হয় এ চরে। প্রথম দিকে ডাকাত জলদস্যুদের চাঁদা দিয়ে জনবসতি গড়ে উঠলেও গেল কয়েক বছর শান্তিতে ছিল চরবাসী। হঠাৎ করেই এ চরে আবারও বেড়েছে ডাকাতের উৎপাত। সোলার প্লেট আছিল, টিভি আছিল, ব্যাটারি আছিল, সব নিয়ে গেছে। তেলের দাম সব আমার ভাঙচুর করে সবকিছু নিয়ে গেছে। আমার ক্যাশ ভাঙি, ক্যাশ থেকে টাকা নিয়ে গেছে। আমার বোর কানে ঝাপসা লইয়া গেছে, আর ১২,০০০ টাকার মোবাইল লইয়া গেছে, আর টাকা ৪,০০০ লইয়া গেছে। মসজিদের টাকা পর্যন্ত, মসজিদ ২ লক্ষ টাকার উপরে আসছিল, এগুলো সব নিয়ে গেছে, শুধু বাংতি টাকা আছে এখন। ডাকাতরা নাটকীয় কায়দায় ভেড়া জবাই করে খাওয়া দাওয়া করে আনন্দ উল্লাস করে সারা রাত। লুটতারাজ করে ভোরে ৮টি বড় শিপিং ট্রলার বোঝাই করে মালামাল নিয়ে পালিয়ে যায়। ৩টা বাজার, ১০০ দোকান লুট হয়েছে এবং ১.৫ কোটি টাকার মাল এরা নিয়ে গেছে। সুজন ডাকাতের হাতে অস্ত্র ছিল, বাবলু ডাকাতের হাতে অস্ত্র ছিল, আতরুফ বিহারীর হাতে অস্ত্র আছিল, মামুন ডাকাতের হাতে অস্ত্র আছিল, সালদিন ডাকাতের হাতে অস্ত্র আছিল। এরা সবাই এই বাজারগুলা সব কোবাই কাবাই লুটপাট করে আমাদের কাপড় সবার মধ্যে দোকানের সব মাল সামানা নিয়ে 10টা বোট হোঁজা দিয়ে এখান থেকে নিয়ে গেছে। গণডাকাতির বিষয়ে জানা নেই কোস্টগার্ডের। সোর্স বেশি থাকায় আইনের আওতায় আনা যাচ্ছে না তাদের। প্রত্যেকটা সিকোয়েন্সে তাদের লোক সাজানো আছে। এই যে আমার লোকজনগুলো বেরোইছে, অলরেডি মেসেজ চলে গেছে যে কোস্টগার্ড বের হয়েছে। কোথায় হিট করবে জানে না, তবে সবাই সতর্ক হয়ে যাবে। এটা কোনো কথা? এরকম ইনফরমেশন লিক হয়ে গেলে পরে কোনো অপারেশন সাকসেসফুল করা যাবে? চরবাসীর প্রত্যাশা অরক্ষিত চরগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হোক সরকারের। নাগরিক সেবা নিয়ে নিরাপদে বসবাস করতে চান স্থানীয়রা। রাজীব আহমেদ, চ্যানেল আই। ময়মনসিংহের মাছকান্দা এলাকায় বিসিক শিল্পনগরের একটি কীটনাশক তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল 10:30টার দিকে ওই কারখানায় আগুন লাগে। হেকিম বাংলাদেশ লিমিটেড নামে ওই কীটনাশক কোম্পানির এরিয়া ম্যানেজার জামাল উদ্দিন বলেন যে গোডাউন থেকে আগুনের সূত্রপাত, সেখানে কীটনাশক তৈরির মালামাল থাকত। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপপরিচালক মতিউর রহমান বলেন, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না। আগুনের সূত্রপাত এই মুহূর্তে বলা যাবে না, এটা তদন্ত সাপেক্ষে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এটা তদন্ত সাপেক্ষে। 10টি ইউনিট আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমরা মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট ভিতরে আমরা আগুন নিয়ন্ত্রণ আনি এবং এখন মোটামুটি আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে বলা চলে। গুলশান ক্লাবের উদ্যোগে আয়োজিত ৪র্থ আন্তঃক্লাব স্পোর্টস কার্নিভাল গুলশান ক্লাব অলিম্পিয়াডে 8টি স্বর্ণ ও 9টি রৌপ্য পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান ক্লাব। 5টি স্বর্ণ ও 3টি রৌপ্য পেয়ে রানার আপ হয়েছে ক্যাডেট কলেজ ক্লাব। বিজয়ীদের পুরস্কার প্রদান করেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। গুলশান ক্লাবের টেনিস গ্রাউন্ডে অলিম্পিয়াডের সমাপনীতে ছিলেন ক্লাবের সভাপতি আনোয়ার রশিদ, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অলিম্পিয়াড আয়োজক কমিটির চেয়ারম্যান মিনহাজ কামাল খান, ভাইস চেয়ারম্যান মাহবুবুল হক সুফিয়ানি, গুলশান ইয়ুথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান এবং অন্যরা। 8 দিনের অলিম্পিয়াডে 16টি ক্লাবের 700-র বেশি প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেন। আয়োজনে মিডিয়া পার্টনার চ্যানেল আই। লেবাননে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর মধ্যে গত বুধবার থেকে যুদ্ধবিরতি শুরু হলেও শর্ত অমান্য করে ইসরায়েলি বাহিনী আবারও হামলা চালিয়েছে। গাজার উত্তর ও দক্ষিণাঞ্চল এলাকার ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 42 জনে। জাতিসংঘ বলছে গাজায় 2 লাখের বেশি মানুষ খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়তে যাচ্ছে। গত বছরের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি গণহত্যায় 44,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাস্তুহারা হয়েছে 10 লাখের বেশি মানুষ। লেবানন নিহতের সংখ্যা 4,000-এর কাছাকাছি। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে চলতি রোপা আমন মৌসুমে ঝড় বৃষ্টি ও পোকার আক্রমণে ফলন বিপর্যয় হয়েছে। বিঘা প্রতি 22 থেকে 24 মণ ফলন পাওয়ার আশা করলেও ধান হয়েছে 15 থেকে 16 মণ। বিস্তারিত মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্টে। কৃষি বিভাগের হিসেবে মেহেরপুর জেলায় চলতি মৌসুমে 26,860 হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 92,000 মেট্রিক টন। যে সময় ধান শীষ নিয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় ঝড় বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ে এবং পোকার আক্রমণ শুরু হয়। আমাদের এই যে প্রাকৃতিক দুর্যোগ, একটা ওই যে ঝড় হলো মাঝে, ওই ঝড় এবং মাঠে ব্যাপক হারে পোকা এবং পচা লাগার কারণে এই ফলনের এই অবস্থা।
তবে ওই এক আধটা ধান আছে আমাদের মাঠে 103 জাতের, ওই 103 জাতের ধানটা মোটামুটি ভালো হয়েছে। ঝড় বাতাসের কারণে মাটিতে শুয়ে পড়ার কারণে আপনার ফলন হচ্ছে না, আপনার মাজরা পোকা কারণ পোকায় ধান শেষ করে দিচ্ছে। বর্তমানে 1000 থেকে 1200 টাকা মন দরে বিক্রি হচ্ছে নতুন ধান। 13-14 হাজার টাকা ধরেন আমাদের খরচ হয়ে যায়। তো এই ধান ধরেন তুলি আপনার 1200 টাকা করে হয়েছি মন বিক্রি করি। আমাদের হয়েছি ধরেন সবই এই ধানের উপরে, চাষের উপরে, আমাদের পোষায় না। ধান তো ধরেন 1200 টাকা বিক্রি হয়েছে, 1200 টাকা খরচ উঠবে না, 1400-1500 টাকা বিক্রি হলে ধানের খরচটা উঠবে। আমন ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জিত হবে বলছে কৃষি বিভাগ। আমাদের এটা বন্যামুক্ত এলাকা এবং এখানে বৃষ্টিপাত কম হয়, কিন্তু এবছর আমাদের বৃষ্টিপাত ভালো হয়, তা আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো বলে আমরা মনে করি। এবং আমাদের রোগ পোকামাকড়ের উপদ্রব কম ছিল, সেহেতু আমাদের এই ফলনটা আমরা আশা করতে পারি এবং আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই ফলনটা আমরা পাবো। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পাখির নিরাপদ আশ্রয় গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের গাছে গাছে বেঁধে দেওয়া হয়েছে মাটির হাঁড়ি। এমন উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সমৃদ্ধি আনবে বলছেন পরিবেশবাদীরা। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজ। খবর। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে হেফাজতের বিক্ষোভ, আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান। সরকার রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মনে করেন বদিউল আলম, ভোট জালিয়াতিতে জড়িতদের বিচার হওয়া উচিত মন্তব্য। গ্রেপ্তার সাবেক মন্ত্রী এমপিদের অপরাধ অনুযায়ী বিচার চান নির্যাতিত বিএনপি সহ অন্য দলের নেতারা, ক্ষমতার দম্ভে অসম্মানের সংস্কৃতি পরিবর্তনের প্রত্যাশা। শুধু কথামালা নয়, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের আরও মনোযোগ চায় সাধারণ মানুষ, শীত মৌসুমেও সবজির চড়া দামে ক্ষোভ। সুবিধাপ্রাপ্ত শিল্পগুলো নিয়ে সামনে এগুতে চায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রযুক্তি ও কৃষি ক্ষেত্রে বিপুল সম্ভাবনা। এবং জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টের জন্য বাংলাদেশ দলের অনুশীলন, ম্যাচ শুরু আগামীকাল রাত 9টায়। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদ এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।